রাজ্য সরকার মেন্টাল প্রেশার ফেস করছে, আর কিছু না। রাজ্য সরকার যেটা ফেস করছে সেটা হচ্ছে মেন্টাল প্রেশার। এই গেল একটা ভাব, এরকম টাইপের একটা ফেস করছে। যেহেতু কলকাতা হাইকোর্টের মনিটরিংয়ে হচ্ছে, সিঙ্গেল বেঞ্চে হচ্ছে, জাস্টিস তীর্থঙ্কর ঘোষের ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে জিনিসটা টোটালটাই মনিটরিং কলকাতা হাইকোর্ট করবে, এবং এটা একটা সদর্থক দিক। এবার মনে হয় আর বিলম্বিত হওয়ার বেশি অপেক্ষা করতে হবে না, বেশি দেরি নেই আর কি। ওখানকার সিনিয়র পিজিটি সেই রাতেই ভারত ছেড়ে দিয়েছিল। ডেথ সার্টিফিকেট পাচ্ছে না, তার কারণ হচ্ছে তাকে তো ঘোরানো হচ্ছে, তার বিধানসভার কলিগও তার সাথে যুক্ত। আমি এই মুহূর্তের নাম বলছি না, যদিও বা নামটা বহুল প্রচারিত নাম। রাজ্য সরকারের হাত তো অবশ্যই আছে, রাজ্য সরকারের পুরো হাত আছে। সঞ্জয় রায়ের একা ক্রাইম করা সেটা সম্ভব নয়, একা ওর পক্ষে এতটা করা সম্ভব নয়। ও যুক্ত, কিন্তু ও মাস্টার মাইন্ড নয়। রাজ্য সরকারের তরফ থেকে এটা একটা অ্যাবর্শন করানোর চেষ্টা চলছে যে সঞ্জয় রায়কে সরিয়ে দিতে পারলে সবটা শেষ, কারণ ও যেটা জানে সেটা ওর সাথে চলে যাবে। এক্সপায়ার করেছে, তার বাবা মাকে সেখানে টাকার অফার করছে তার ডেড বডির সামনে। এটা কখনোই সম্ভব না, কিন্তু এটা হয়েছে, তার মানে সেটা বুঝতে হবে তার উপরও প্রেশার ছিল যে এটা করার জন্য। সন্দীপ ঘোষের ঘাড়ে কটা মাথা আছে যে ডেড বডিকে বেচাকেনা করতে পারে? সন্দীপ ঘোষ একটা নর্মাল কলেজের প্রিন্সিপাল, যদি তার টপ লেভেলে কানেকশান বা টপ লেভেল পর্যন্ত সেই ইনস্ট্রাকশান না থাকে, তাহলে তার ঘাড়ে কটা মাথা থাকতে পারে যে সে এই সমস্ত টোটাল র্যাকেটটা চালাতে পারে? এটা সবাই জানে। এবং ডেড বডির সাথে যে পর্নোগ্রাফি শুটিং হতো, কার ঘাড়ে কটা মাথা আছে যে এই জিনিস চলাতে পারে সন্দীপ ঘোষ একার ক্ষমতায়? বেসিক্যালি কালকে যেটা হয়েছিল, এর আগে তীর্থঙ্কর ঘোষ, মাননীয় জাস্টিস তীর্থঙ্কর ঘোষের এজলাসে অভয়ার তার পরিবারের তরফ থেকে 51 না 56টা কোয়েশ্চেন দেওয়া হয়, যে তারা তাদের কোয়েশ্চেনের আনসার চাইছিলেন। এবং তখন জাস্টিস তীর্থঙ্কর ঘোষ পরিষ্কার বলেন, যেহেতু মামলাটা সুমোটোটা সুপ্রিম কোর্ট নিয়ে রেখেছিল, মানে মামলাটা যেহেতু সুপ্রিম কোর্টের অবজারভেশনে ছিল, ক্যালকাটা হাইকোর্ট বা দেশের যে কোনো হাইকোর্ট চাইলেই সেটা পারবে না, কারণ যেহেতু এটা সুপ্রিম কোর্টের আন্ডারে এক্স জাস্টিস চন্দ্রচূড় যিনি ছিলেন সিজেআই, ওনার ডিওয়াই চন্দ্রচূড় স্যার ওনার আন্ডারে ছিলেন, ওনার আন্ডারে উনি নিয়েছিলেন। কারণ তখন যে ডাক্তারদের তরফ থেকে যে একটা স্ট্রাইকের অবস্থা চলেছিল, স্বাস্থ্য ধর্মঘটের অবস্থায় গেছিল সেই সময়, এবং ডাক্তারদের নিরাপত্তার দাবিতে ডাক্তাররা যে স্ট্রাইকটা করছিলেন, এবং সেই সময় সেই রাশটাকে টেনে ধরতে এবং সেন্ট্রাল ফোর্স ওখানে যে মোবিলাইজড করা হয়েছিল, সেই জন্য সেই সময় সেটাকে আটকানোর জন্য যে স্ট্রাইকটা যাতে উঠে যায় আর ডাক্তাররাও যাতে নিরাপত্তা সুনিশ্চিত করতে, সেই জন্য ডিআই চন্দ্রচূড় ওখানে সুমোটোটা নিয়েছিলেন। পরবর্তীকালে ওনার উচিত ছিল যে সুমোটোটা রিভার্ট করানো হাইকোর্টে, বাট সেটা উনি করেননি, যে কোনো কারণে হোক করেননি। বাট এটার ক্ষেত্রে হয়েছে কি, প্রবলেমটা যদি অভয়ের মা বাবা বা আমাদের তরফ থেকেও যদি কলকাতা হাইকোর্টে কোনো রকম আমরা কিছু রিট দিতে যেতাম তো বা দিতে যাইও, সেটা গ্র্যান্ট হবে না যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট অ্যালাউ করবে, কারণ মেন সুমোটোটা ওখান থেকেই নেওয়া হয়েছিল এবং মেন রাশটা ওখানেই টানা হয়েছিল। সেই কারণে আমাদের তরফ থেকে আমরা কিছু করতে পারছিলাম না। এবং যখনই এটা জাস্টিস তীর্থঙ্কর ঘোষের আন্ডারে এজলাসে যখন অভয়ের মা বাবা কিছুদিন আগে একটা রিট ফাইল করে, তখন আমাদের তরফ থেকে যে ওখানে যে অ্যাডভোকেট সলিসিটর জেনারেল ছিলেন, উনিও বলেছিলেন যে কেন আপনি নেবেন না কোর্টের ভেতরেই। তখন জাস্টিস তীর্থঙ্কর ঘোষ বলেন যে যেহেতু সুপ্রিম কোর্টে এটা সুমোটো হয়ে আছে, আমরা সেটা করতে পারি না, তাহলে আপনার সুপ্রিম কোর্ট থেকে ক্লিয়ারিফিকেশান নিয়ে আসুন। সেটা কালকে সুপ্রিম কোর্ট থেকে সিজেআই যে বর্তমান আছেন মিস্টার সঞ্জীব খান্না স্যার, উনি পরিষ্কার এটা তীর্থঙ্কর ঘোষের এজলাসে দিয়ে দিয়েছে, সিঙ্গেল বেঞ্চে দিয়ে দিয়েছে। এবং অভয়ের মা বাবার তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে যে আমরা সিঙ্গেল বেঞ্চে, অভয়ের মা বাবারাও পরিষ্কার বলেছেন যে আমরা সিজিআই আপনার জাস্টিস তীর্থঙ্কর ঘোষের কাছে কিছু প্রশ্নমালা রেখেছেন, যে প্রশ্নমালার উত্তর তারা কোর্টের থেকেই চান, তারা কোনো ইনভেস্টিগেশন এজেন্সি বা কারোর থেকে চাইছেন না, ওনারা সেটা বলেননি। আর ওনারা যেটা বলেছেন, ওখানেও আমাদের যে সিবিআই যে ডাইরেক্টর ছিলেন ওনাদের সাথেও ওনার কথা হয়েছে, যেটা আমরা পরবর্তীকালে মিডিয়ার মাধ্যমেও দেখেছি, এবং আমাদের কাছেও খবর আছে যে ওনাদের ওখানে ডাইরেক্টর নিজেই ছিলেন, সেখানেও উনি ওনাদেরকে আশ্বস্ত করেছেন বিচার আপনারা পাবেন। এইটুকুই কথা ওখানে হয়েছে।
রাজ্য সরকারের হাত তো অবশ্যই আছে, রাজ্য সরকারের পুরো হাত আছে। কারণ একটা কথা আপনাদের মনে থাকবে, আমরা যখন এটা মনে হয় নিউজ পেপারেও বেরিয়েছিল যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যিনি যখন রাস্তায় নেমেছিলেন, যখন অনেক আন্দোলন চলছিল, তখন একটা দিন ওনারা মিলে আন্দোলন করেছিলেন যে সঞ্জয়ের ফাঁসির দাবিতে আন্দোলন করেছিলেন, এরকম সামথিং কিছু একটা হবে। তো এই আন্দোলনে অনেক মহিলা সাংসদও ছিলেন সেই সময়, এবং মহিলা সাংসদদের নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় নামলেন শাস্তির দাবিতে। কী কারণে জানি না, সেই সময় উনি প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে উনি একটা কথা পরিষ্কার বলেছিলেন যে তৎকালীন পুলিশ কমিশনার, এখন যিনি এসটিএফের প্রধান আছে বিনীত গোয়েল, ওনার সাথে রাত 2টো পর্যন্ত কথা হয়েছিল। তাহলে রাত 2টো পর্যন্ত যদি ওনার সদিচ্ছা থাকতো, রাত 2টো পর্যন্ত সত্যি যদি ওনার সাথে কথা হতো এবং কথা সত্যি হয়েছিল, এবং সেই কথা যদি সদর্থক থাকতো, তাহলে পরের দিন উনি কেন সিবিআই দেননি? অভয়ের মা বাবারাও কিন্তু সিবিআই চাননি। অভয়ের মা বাবারা বলেছিল রাজ্য পুলিশের তরফে যে ইনভেস্টিগেশন হয়েছে, সেই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে শুধুমাত্র সঞ্জয় রায়কে যে ধরা হয়েছে, শুধুমাত্র একার দ্বারা এই অর্গানাইজ ক্রাইম করা সম্ভব নয়, এবং সেটা আমরাও বলে আসছি। সঞ্জয় রায়ের একা ক্রাইম করা সেটা সম্ভব নয়, একা ওর পক্ষে এতটা করা সম্ভব নয়। ও যুক্ত, কিন্তু ও মাস্টার মাইন্ড নয়। আমরা পরবর্তীকালেও সেটা দেখেছি, যখন শিয়ালদা কোর্টে ওনাদের লাইফ ইমপ্রিজনমেন্ট সঞ্জয় রায়ের হয়, সেই সময় লাইফ ইমপ্রিজনমেন্ট হওয়ার পরের দিনই রাজ্য তড়িঘড়ি চলে যায় হাইকোর্টে চ্যালেঞ্জ করতে ফাঁসির দাবিতে। কেন? আমরা তো সেটা চাইছি না, আমরা তো ফাঁসি চাইছি না। ও রাজ্য সরকারের তরফ থেকে এটা একটা অ্যাবর্শন করানোর চেষ্টা চলছে যে সঞ্জয় রায়কে সরিয়ে দিতে পারলে সবটা শেষ, কারণ ও যেটা জানে সেটা ওর সাথে চলে যাবে। আমরা চাইছি না, কিন্তু আদালত পক্ষে দাঁড়িয়ে সেই দিন সঞ্জয় রায় পরিষ্কার দাবি করেছিল আমাকে আইপিএস মুখ খুলতে বারণ করেছে, অন রেকর্ডেড সেটা শিয়ালদা কোর্টে আছে। এটা আমার কথা নয়, এটা তার মুখের থেকে কথা। পরবর্তীকালে এটা মিডিয়ার সামনেও এসছে। সে আইপিএসটা কে? সঞ্জয় যদি মুখ খোলে অনেক বড় অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনের অনেক বড় মাথা চলে আসতে পারে। তাই জন্য সেই ভয়ে, সঞ্জয়কে সরিয়ে দেওয়ার ভয়ে, সঞ্জয়কে বাঁচিয়ে রাখার ভয়ে সঞ্জয়কে তদবির করেছিল ফাঁসির জন্য, যদিও বা সেটা রিজেক্ট হয়। মুখ্যমন্ত্রী ডিউকোপ্লাস লাগিয়ে আছে, এটাই তো স্বাভাবিক। কারণ 2011 পর থেকে যতগুলো ঘটনা পর্যায়ক্রমে আপনারা দেখবেন, কোনো ক্ষেত্রে যখন একটা বড় ঘটনা হয়ে যায় উনি একবারই মুখ খোলেন, তারপর আর মুখ খোলেন না। গণ্ডগোলটা এখানে। সবথেকে বড় কথা, আপনারা খবর নিন, এবং এখানে রাজ্যকরের যারা পিজিটি আছে এখানে তারাও জানে সেই রাতে কে কাজটা করেছিল, কোন সিনিয়র পিজিটি করেছিল, কে ইন্ডিয়ার বাইরে চলে গেছিল, সমস্ত ডিটেলস তারাও জানে। এ কথা মিডিয়াতেও প্রচারিত হয়েছে এবং সেটা ইনভেস্টিগেশনের মাধ্যমে উঠে এসছে। যদি সেটা সদিচ্ছা থাকতো তাহলে উনি সিবিআই করতেন। আমার কথা পরিষ্কার, উনি সিবিআই করতে দিলেন না কেন? যখন প্রশ্ন উঠেছিল সিবিআই করানোর, বা কোর্টকে বলেছিল রাজ্য পুলিশের ওপর আস্থা নেই, অভয়ের মা বাবা কেন কোর্টে যাবেন? উনি কেন বলছেন যে 5 দিনের মধ্যে আসল দোষী যদি ধরা হতো তাহলে অভয়ের মা বাবা তো কোনো প্রবলেমই হতো না, আসল দোষী তো হয়নি, ওকে তো একটা শিখণ্ডী বানানো হয়েছে। তার মানে ও নির্দোষ সেটা নয়, ও দোষী। ওর সাথেও আরও অনেকে আছে, এবং তার সাথে এটাকে ঢাকার জন্য, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক বড় মাথার যোগ আছে, এবং তার তার বিধানসভার কলিগও তার সাথে যুক্ত। আমি এই মুহূর্তের নাম বলছি না, যদিও বা নামটা বহুল প্রচারিত নাম। ওখানকার সিনিয়র পিজিটি সেই রাতেই ভারত ছেড়ে দিয়েছিল, এটা সবাই জানে। কিন্তু আমরা এখন এই মুহূর্তে এইটার ব্যাপারে কিছু বলতে এই কারণে সুনির্দিষ্টভাবে বলতে পারছি না, কারণ টোটালটাই ইনভেস্টিগেশনের পার্ট। আমাদের যা রিপোর্ট আমরা জায়গা মতো দিয়েছি, কারণ তারা বাইরে আছেন, তাদেরকে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টার ব্যাপার আছে। তো সেটা কোনো রকমভাবে আজকাল ডিজিটাল মিডিয়া তো অল ওভার ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে, আমরা চাইছি না তাদের নাম বলতে। নাম বললে হয়তো তারা সতর্ক হয়ে যেতে পারে, আমরা সেই কারণে নামটা জানাতে চাইছি না। কিন্তু আমাদের কাজ ভেতরে ভেতরে যা করার করছি আমরা। পরিষ্কার কথা, তাকে তো রাজ্য প্রশাসনের সদর্থক ভূমিকা যদি থাকতো তাহলে তাকে তো ঘোরানো হতো না। একবার এমএসভিপি, আমি যতটুকু কথা বলেছি, যে একবার এমএসভিপি বলছে বড় অফিস থেকে দেবে, বড় অফিস থেকে বলছে এমএসভিপি থেকে আরজিকর থেকে দেবে। এখন এর মধ্যে এই যে জায়গাটা চলছে, এটা টোটালটাই রাজ্য। ডেথ সার্টিফিকেট তো সেন্ট্রাল এজেন্সির কোনো দায় নেই, সেটা রাজ্য সরকারের দায়িত্ব, বা রাজ্য সরকারের সদর্থক ভূমিকা নেই। তাই ডেথ সার্টিফিকেট পেতে ওনারা বয়স্ক মহিলা, বয়স্ক মানুষ, ওনাদের হ্যারাসমেন্ট হতেই হচ্ছে। এটা খুব
দুঃখের বিষয়। রাজ্য সরকারের রাজ্য সরকার যা সেম, এরকম হওয়া উচিত না। এক তো মেয়েটার বডিটাকে প্রিজার্ভ করেনি, এবং যাও ডিএনএ স্যাম্পেল যারা প্রিজার্ভ করেছে সেটা প্রপার ওয়েতে না, এবং সেটা যে আমার কথা সেটা আমার কথা নয়, সেটা জাজমেন্টের কপিতে ছত্রে ছত্রে জাজমেন্টের কপিতে জাস্টিস অনির্বাণ দাস পরিষ্কার লিখিত দিয়েছে যে প্রপার ওয়ে মেনটেন করে সেই প্রিজার্ভেশন প্রসেস সেটা হয়নি। এটা আপনারা যে জাজমেন্ট কপি দেখতে পারলেই দেখতে পাবেন, ওটার মধ্যে 152 থেকে 152, 53, 54, 55 যে পেজগুলো আছে ওর মধ্যে সিরিয়াল ওয়াইজ এগুলো লিখে গেছে, এগুলো আছে। আমরা একটা কথা জানি, একটা জুডিশিয়ারি সিস্টেমে কথা আছে, জাস্টিস ডিলে বাট জাস্টিস ডিনাইড। বিচার অবশ্যই হবে, কিন্তু সেখানে বিচারের পদ্ধতি আছে, সেখানে ক্রস ভেরিফিকেশান আছে, সেখানে তথ্য এভিডেন্স সেগুলো খতিয়ে দেখা আছে, অবশ্যই বিচার পাবেন। আমাদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা অভয়ের মা বাবার প্রতি করা হয়েছে, আগামী দিনেও তাদের সাথে আমরা আছি, অবশ্যই থাকবো, কারণ তারা আমাদের ঘরেরও মেয়ে। আমরা কখনোই মনে করি না আমাদের ঘরেরও বোন, আমাদের ঘরেরও দিদি তারা। আজকে ওনার মায়ের একটা স্টেটমেন্ট, অভয়ের মায়ের স্টেটমেন্ট আমি শুনলাম যে আমার পৃথিবী জুড়ে ছিল সেই মেয়ে। অবশ্যই একটা মা বাবার সন্তান তার পৃথিবী জুড়ে থাকে, আজকে গোটা পৃথিবী তার পাশে এসে দাঁড়িয়েছে। বিচার হবে, কিন্তু হয়তো এই বিলম্ব কোর্টের জট বা বিভিন্ন রকম গণ্ডগোল, বিভিন্ন ইনভেস্টিগেশনের পর্যায়ক্রমে একটু সময় লাগে, বাট জাস্টিস ডিলে বাট জাস্টিস ডিনাইড। সন্দীপ ঘোষ, সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ তো এর একটা পার্ট হচ্ছে রেপ অ্যান্ড মার্ডার, আরেকটা পার্ট হচ্ছে আক্তার আলী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা করা হয়েছে, যেটা আপনার কারাপশান, অবশ্যই আওতায় আসবে। এদেরকে পরিচালনা কারা করেছে সবই আছে, সবাই সব জানে, কিন্তু এখন জিনিসটা আস্তে আস্তে যত রুইন হচ্ছে, যত মেলাইন হচ্ছে, যত বোল্ড হচ্ছে, তত ওনাদের অসুবিধা হচ্ছে বলেই ওনাদের এত জ্বালা ধরেছে, আর অসুবিধা হচ্ছে বলেই পরিষ্কার ওনারা বারবার করে নক করছে। যেমন এই যে সঞ্জয় রায়কে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো, তার ভিত্তিতে ওনারা চলে গেলেন ফাঁসির জন্য। কারণ আমরা চাইছিলাম তো যাতে আমরা কথাটা বের করতে পারি, কথা বের হচ্ছে, আস্তে আস্তে মুখ খুলছে। আমরা ডেকে পাঠিয়েছিলাম, আমাদের তরফ থেকে নোটিশ করা হয়েছিল 11 জনকে দেওয়ার পর নোটিশ তাদের যা স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট আমরা নিয়েছি, এবং সেই স্টেটমেন্টের ভিত্তিতে যেখানে যা রিপোর্ট দেওয়া সেটা আমাদের তরফ থেকে বা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির তরফ থেকে সেটা দেওয়া হয়েছে। এবার দেখা যাক কোথায় কী দেওয়া হবে, আমরা নিশ্চয়ই রিপোর্ট দেবো, এবং আগামী দিনে আমাদের যারা আরও প্যানেলে যারা আছেন তারা নিশ্চয়ই রিপোর্ট দেবে। সেই রিপোর্টের ভিত্তিতে আসল তথ্য বেরিয়ে আসবে। ওনারা তো পরিষ্কার বলছে ওনারা কোনো এজেন্সির কাছে কোনো উত্তর জানতে চান না, ওনারা কোর্টের কাছে জানতে চান। আমাদের রিপোর্ট আমরা যথাসময়ে কোর্টকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো। ওপরতলা থেকে চাপ খাটানো হচ্ছে, চাপের সৃষ্টি হচ্ছে, পরিষ্কার কথা চাপ হচ্ছে, কিন্তু তার মধ্য থেকেও আমরা আমাদের কাজটা করছি, আমাদের পুরো টিম এই কাজ করছে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা কথা বলতে পারি, পুলিশ ডিপার্টমেন্টে, স্টেট পুলিশ ডিপার্টমেন্টে কোনো এফিশিয়েন্ট অফিসার নেই এমনটা নয়। এফিশিয়েন্ট অফিসার প্রচুর আছে, তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। এফিশিয়েন্ট প্রচুর অফিসার আছেন, যারা টপ লেভেলে বসে আছেন, তারা যথেষ্ট এফিশিয়েন্ট, যথেষ্ট এলিজিবল, কিন্তু তারা কোনো ক্ষেত্রে কোনো জায়গায় চাপের কাছে পড়ে তারাও সেই কাজটা করতে বাধ্য হচ্ছে। সেটা খুব দুর্ভাগ্যজনক। পুলিশকে নিউট্রালভাবে কাজ করাটাই উচিত, কিন্তু সেটা তারা করতে পারছেন না। অবশ্যই আমরা কখনোই চাই না এই ইনসিডেন্টসের কোনো পুনরাবৃত্তি হোক। আমরা যে কোনো মৃত্যু আর যে কোনো এরকম ব্রুটাল সিচুয়েশন খুবই দুর্ভাগ্যজনক। আমরা চাই না সেকেন্ড একটা অবহেলা তৈরি হোক, কখনোই আমরা চাই না, কিন্তু ওনাকে সেটা ভাবতে হবে যে আজকে এই জিনিসগুলো করছে বা এই জিনিসগুলো হচ্ছে, তার যথাযথ শাস্তির ব্যবস্থা শুধুমাত্র সঞ্জয় রায়কে সামনে রেখে বা শুধুমাত্র সন্দীপ ঘোষকে ভেতরে ঢোকানো বা সন্দীপ ঘোষকে কোনোরকমভাবে ভেতরে ঢুকিয়ে এর দায় ঝেড়ে ফেলতে পারে না। এটা ভাবতে হবে রাজ্য সরকারকে আগামী দিনে। অভয়ের মা বাবার স্টেটমেন্টের ভিত্তিতে অভয়ের মা বাবা পরিষ্কার মিডিয়াতে এবং কোর্টেও বলেছিলেন যে তাকে ডিসি সেন্ট্রাল ডিসি নট অভিষেক গুপ্তা নাকি একজন নাম আইপিএস অফিসার, উনি টাকার অফার করেছিলেন। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই, সেটাই তো আমি বলছি, যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে একজন আইপিএসের ঘাড়ে অতটা মাথা রাখা সম্ভব নয় যে যে এক্সপায়ার করেছে তার বাবা মাকে সেখানে টাকার অফার করছে তার ডেড বডির সামনে। এটা কখনোই সম্ভব না, কিন্তু এটা হয়েছে, তার মানে সেটা বুঝতে হবে তার উপরও প্রেশার ছিল যে এটা করার জন্য সেই প্রেশারটা দিয়েছিলে বলেই সে আইপিএস অফিসার বাধ্য হয়েই হয়তো করেছেন।
নাহলে এটা করার কথা নয়। তা একটা হিউম্যানিটারি গ্রাউন্ড তো থাকে, সেই গ্রাউন্ডটাও ভুলে গেছে বর্তমান সরকারের যিনি মাথায় বসে আছেন বা যারা মাথায় বসে আছেন, তাদেরকে চাপের ভিত্তিতে হয়তো চাপের ওপর চাপ সৃষ্টি করে করাচ্ছেন বা হয়তো নিজে থেকেই করছেন, সেটা আমি জানি না। তবে এটা উচিত না, এরকমটা ঠিক নয়। দেখুন, কত কী করলে কতদিন সময় লাগবে এটা তো এভাবে বলা যায় না, এটা একটা প্রসিডিংয়ের ব্যাপার, এটা প্রসিডিংয়ের মধ্যেই আছে। এবার রিপোর্ট যত তাড়াতাড়ি যেভাবে দেওয়া হবে এবং যেভাবে আমরা রিপোর্ট দিতে পারবো, আমাদের সেই রিপোর্টের ভিত্তিতে আসল অপরাধী আমরা ইতিমধ্যে কিছুটা দিয়েছি। আসল অপরাধী কি একজন না একাধিক? একাধিক আছে। এবার যারা আছে তাদের নাম আস্তে আস্তে উঠে আসবে। এবার যত তাড়াতাড়ি সেইটা মানে প্রসেস হবে, যত তাড়াতাড়ি রিপোর্ট হবে, বা এই যে এতদিন সুপ্রিম কোর্ট মেন যে জিনিসটা সুমোটোটা নিয়ে রেখেছিল, যার জন্য কিছুটা ক্ষতি হয়েছে মামলার ক্ষেত্রে বা বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে, অনেকটাই ক্ষতি হয়েছে বা বিলম্বিত হয়েছে। আশা করা যায় এবার আর বেশি বিলম্বিত হওয়ার কারণ নেই, যেহেতু কলকাতা হাইকোর্টের মনিটরিংয়ে হচ্ছে, সিঙ্গেল বেঞ্চে হচ্ছে। জাস্টিস তীর্থঙ্কর ঘোষের ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে জিনিসটা টোটালটাই মনিটরিং কলকাতা হাইকোর্ট করবে, এবং এটা একটা সদর্থক দিক। এবার মনে হয় আর বিলম্বিত হওয়ার বেশি অপেক্ষা করতে হবে না, বেশি দেরি নেই আর কি। রাজ্য সরকার মেন্টাল প্রেশার ফেস করছে, আর কিছু না। রাজ্য সরকার যেটা ফেস করছে সেটা হচ্ছে মেন্টাল প্রেশার। এই গেল একটা ভাব, এরকম টাইপের একটা ফেস করছে, মানে কার নাম আসবে কার নাম আসবে না, কে আসবে না, এরকম একটা ভাব, আর কিছুই না। তাদের প্রেশারটা ওইখানে। তাদের দেখুন, সেটা আমি এই মুহূর্তে বলবো না, সেই নাম এই মুহূর্তে আমি বলবো না, বা সেই ব্যাপারটা নিয়ে আমি এই মুহূর্তে ডিসক্লোজ করতে পারবো না। এটা আগামী দিনে উঠে আসবে, আগামী দিনে আপনারা জানতে পারবেন।